আজ তোমাদের একটি নতুন পাঠ্য পড়াবো, সেটা দেখো। সেটার সম্পর্কে আগে বলি যে একজন সাহিত্যিক সম্পর্কে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি অপু কিনা, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে কিছু সত্য কিছু মিথ্যা, যেমন শরৎ শ্রীকান্ত। শরৎচন্দ্রকে যদি তোমরা শ্রীকান্ত বলে মনে করো, তাহলে আমি অপু। তিনি আর কেউ নন, তিনি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বাংলার ৩ বন্দ্যোপাধ্যায়ের জগতে এক অনন্য সাহিত্যিক। তারই লেখা একটি গল্প, সেটা হলো পুঁই মাচা, যেটি ১৩৩১ বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এগুলো শর্ট কোশ্চেনের জন্য মনে রাখবে, ঠিক আছে? যেগুলো আমি বলছি এগুলোই শর্ট কোশ্চেন। এটার মূল গল্প যেটা, সেটার নাম হচ্ছে মেঘ মল্লার। এই মেঘ মল্লার গল্প থেকেই পুঁইমাচা গল্পটি নেওয়া হয়েছে। আগে জানা যাক এই পুঁইমাচা গল্প সম্পর্কে সাহিত্যিকের লেখনের কেমন বৈশিষ্ট্য। তিনি লিখতেন ছোট ছোট ভাবনায়, বড় ভাবনায় ভাবিত হতো না। চরিত্রের সর্বদাই প্রকৃতি যেন মনে হতো আমার হৃদয় তোমার আপন হাতে দোলাও, আমি দোলাও 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 আমার হৃদয়। প্রকৃতি আর চরিত্র এক ফ্রেমে বাঁধতেন। ছোট ছোট চরিত্রগুলিকে ছোট ছোট ইমোশনের মাধ্যমে একটা সুন্দর করে স্ক্রিপ্ট দিয়ে চলে যেতেন, এবং তার সঙ্গে গ্রামীণ বধূর মাতৃত্বের, সর্বজনীন মাতৃত্বের মূর্তি এবং কিছু কিছু গন্ধ, যেগুলো ভেজা মাটির গন্ধ, যেগুলি তার নাকে প্রকৃতির সঙ্গে এখনও ভেসে ওঠে, সেরকমই একটি গল্প। সেটার নাম হচ্ছে পুঁইমাচা। পুঁইমাচা গল্পটি দেখি। পুঁই হচ্ছে এক ধরনের শাক, যে শাকটিকে চিংড়ি দিয়ে রান্না করে খেতে খুব ভালো লাগে। সেই পুঁই মাছ, এই পুঁই শাক সম্পর্কে তিনি একটি গল্প লিখলেন, সেটার নাম মেঘমল্লারের অন্তর্গত পুঁইমাচা গল্প। এবার দেখা যাক গল্পটার বিষয়বস্তু কি। গল্পটি খুব সুন্দর, দেখো, প্রত্যেকের চোখের জল যেন থামবে না, এত সুন্দর গল্পটি। গল্পটিতে দেখা যায় যে সহায় হরি চাটুর্যে নামে এক ব্যক্তির, তার খুব অভাব অনটনের মাধ্যমে জীবনযাপন অতিবাহিত হয়। তার ৩ কন্যে, একটার নাম হচ্ছে খেন্তি, যেটি আমাদের গল্পের প্রধান চরিত্র হিসেবে পাবো, যে চরিত্রটির জন্য গল্পটিতে ট্র্যাজিক মোড় নেবে। আর একটি হচ্ছে তার মেজ মেয়ে পুঠি, ছোট মেয়ের নাম রাধি, তার স্ত্রীর নাম অন্নপূর্ণা। এই হচ্ছে চরিত্র। দেখা যাবে যে গল্পটি শুরু হচ্ছে সহায় হরি চাটুর্যে, যে এক বাউন্ডুলে স্বভাবের লোক, সারাদিন রস খেয়ে আর তোমার মাছ ধরে জীবনযাপন অতিবাহিত করে। সংসারের প্রতি তার কোনো ভ্রুক্ষেপ বা নজর নেই। সহায় হরি চাটুর্যে একদিন তারক্ষর রস, গাছ থেকে রস বের করেছে, সেই রস খাওয়ার জন্য হঠাৎ এসে বলে তার স্ত্রী অন্নপূর্ণাকে, কই দেখি তারক্ষর রস 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 তারক্ষর গাছ কেটেছে, তাতে রস খাবো, রস আনি, তার জন্য একটা বাটি বা ঘটি কিছু একটা দাও। অন্নপূর্ণা তখন সানে যাবার জন্য নারকেল তেল শীতে জমে গেছে, তাই সেটাকে একটু নাড়াচাড়া করে তার কথা ভ্রুক্ষেপই করল না। তখন সহায়রী চট্টোপাধ্যায় বলল যে, ভাবল যে অন্নপূর্ণা হয়তো তেল মেখেছে, তাই হয়তো সে ঘটি বা বাটি তাকে দিচ্ছে না। কিছুক্ষণ পর
ঝড় বা বৃষ্টি আসার পূর্বেই মেঘ যেমন স্তম্ভিত হয়ে যায়, তেমনি ঝগড়ার পূর্ব আভাস অন্নপূর্ণার মুখের আভাস দেখে সহায়রী চাটুর্যে বুঝতে পারেন যে এটা ঝগড়ার পূর্ববর্তী আবহাওয়ার বিরাজমান হচ্ছে। সেই মুহূর্তে, কি গো তুমি দিচ্ছ না? অন্নপূর্ণা বলল হঠাৎ মুখটা রেগে এমনভাবে তার ইমোশনটাকে তৈরি করছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেখো সেখানে বলছে, হাগো তুমি মনে মনে কি ঠাউরাচ্ছ বলতে পারো? ঠাউরাচ্ছ মানে তুমি মনে মনে কি ভাবছো? তখন সে বলল, কি ভাবছি মানে? এদিকে গ্রামে চৌধুরীদের চণ্ডীমণ্ডপে কি গুজব রটেছে জানো? সহায়রী বলছেন যে কি গুজব? যে বাড়িতে যে একটা উৎসুগ্গ করা মেয়ে আছে, বিবাহযোগ্য মেয়ে, বয়স প্রায় 15, তার বিয়ের ব্যাপারে আজ গুজব উঠেছে। কেন গুজব উঠেছে? গুজবটা কি? যে তার মেয়ে খেন্তি, যে বয়সে 15 বছর, তার চোখগুলি ডাগর ডাগর, লম্বা, চুলগুলো কুকরানো, পাতলা, যেন একেবারে তোমার বাতাসে উড়িতেছে, এরকম ধরনের 15 বছরের একটি বিবাহযোগ্য। তখন বিবাহযোগ্য বাল্য বিবাহ 15 বছর 13 বছর হলেই সেই মেয়ের বিবাহযোগ্য বলে পরিগণিত হতো। সেখানে সেই বিবাহযোগ্য মেয়ে খেন্তি আছে, তার নাকি আশীর্বাদ হয়ে বিয়ে হয়নি, বিয়ে ভেঙে গেছে, তাই তাকে উৎসুগ্গ করা মেয়ে আছে। তাই রটেছে যে সমাজ থেকে সহায়রী চাটুর্যের পরিবারকে একঘরে করে দেবে, তাকে নাকি জল দিবে না পর্যন্ত। সেই জন্য রাগে বলছে, তুমি অন্নপূর্ণা রেগে বলছে যে একজন শুধু রস খেয়ে আর মাছ ধরে জীবন বেরিয়ে বেড়াচ্ছে, আর একদিকে ঢেংড়ি একটা মেয়ে আছে যে খেন্তি, সে নাকি শুধু মাছ ধরে মাছ নিয়ে আসে, শাক কুড়িয়ে বেরিয়ে বেড়াচ্ছে। এই হচ্ছে জীবনযাপন। আমাকে কি মেয়ে মানুষ হয়ে আমাকে নিজে কি পাত্র খুঁজতে যেতে হবে? আমি কি পাত্র খুঁজতে বের হবো? রেগে বলছেন। সেই মুহূর্তে বেরিয়ে যাওয়ার সময় সহায়রী যখন দেখলো সে রাগ না করে যখন যাচ্ছে, তখন দেখছে হঠাৎ একটা নতুন দ্রব্য তার বাড়ির কাছে পড়ে আছে। দেখছে যে ঘটিটা নিয়ে যখন বের হতে যাচ্ছে ওই রস আনার জন্য, তখন দেখছে যে খেন্তি আসছে। খেন্তির পশ্চাতে দুটো ছোট ছোট বালিকা মেয়ে, যাদের হাতে একটা পুঁইয়ের পাতার ওপর কিছু একটা দ্রব্য নোকানো আছে। সহায়রী দেখলো যে কি, সেটা দেখলো যে অন্নপূর্ণা দেখছে, সহায়রীতে অন্নপূর্ণাতে, যে সে খেন্তি একটা মোটা হলদে বুড়ো পুঁই শাক নিয়ে চলে এসেছে মাথায় করে। কে দিয়েছে? সেই পুঁই শাকটা নিয়ে এসে, এবং যে বাচ্চা মেয়েটি তার পেছনে ছিল, হাতে পুঁই পাতার ভিতরে যে দ্রব্যটি ছিল, সে তাতে কিছু চিংড়ি মাছ আছে। সেই চিংড়ি মাছ দেখে খুব কষ্ট করে অন্নপূর্ণা ভাবছে যে খেন্তিকে হয়তো কোনো জমিদার বাড়ির উঠোন পরিষ্কার করার জন্য ওই বুড়ো শাকটা তার হাতে ধরিয়ে দিয়েছে, যাতে তাদের হয়তো কষ্ট করে সেই জিনিসটাকে উপড়ে ফেলতে হয়নি, খেন্তির দ্বারা সেই কাজটা সাধিত হয়েছে। তার জন্য পরে জানা গেল যে খেন্তি গয়াবুড়ির কাছ থেকে চিংড়ি মাছ নিয়েছে, কিন্তু গয়াবুড়ি তার বাবার কাছে, খেন্তির বাবার কাছে কিছু টাকা পেত, তাই দেয়নি, তাই দিতে চাইছিল না। কিন্তু বহু বোঝানোর পর তাকে সেই গয়াবুড়ি চিংড়ি মাছ দিয়েছে, আর রায় কাকার কাছ থেকে পুঁই শাক এনেছে। এইটা দেখে বুড়ো পুঁই শাক দেখে রাগে অন্নপূর্ণা বলে যে মেয়ে মানুষের অত নোনা কেন? মানে নোনা শব্দের অর্থ হচ্ছে এত লোভ ভালো নয়, তোর এত মুখ কেন
তুই লোভী মেয়ে, ওকে বলবে বিয়ে দিলে 4 ছেলের মা হতিস, আর এখন তুই শাক কুড়িয়ে বেড়াচ্ছিস, যেমন বাপ তেমন তার বেটি। এই বলে গালিগালাজ করে বলল, যা ফেলে দিয়ে আয় তোর পুঁই শাক। খেন্তি ফেলতে যায়, পিছনের দিকে তাকিয়ে দেখে যাতে তার মা হয়তো বাধা দেবে, কারণ মেয়েটি পুঁই শাকের প্রতি বড় লোভ আছে। যাওয়ার পর মায়ের ভয়ে সে চোখে জল মুছতে মুছতে খেন্তি সেই শাক ফেলে দিয়ে আসে। কিন্তু সহায়রী চাটুর্যে বলছে, আহা ফেলতে দিচ্ছ কেন? যতই হোক মেয়ের প্রতি একটু সহানুভূতি দেখিয়ে, কিন্তু বউকে বড় ভয় করতে বলে সে আর কিছু প্রতিবাদ করতে পারে না, যে পুঁই শাকের পক্ষ নিয়ে বউর সঙ্গে আর ঝগড়া করার তার মানসিকতা সে সাহস পায়নি। কিছুক্ষণ পর অন্নপূর্ণা সেই পুঁই শাককে কুড়িয়ে এনে, যেগুলি পড়েছিল আর কিছু বাকিগুলো ডুবাই পড়ে আছে, যেগুলো পড়েছিল সেটাকে নিয়ে এসে চিংড়ি মাছ দিয়ে ভালো করে রান্না করে। খেন্তি দেখে যে মা রান্না করেছি, খেন্তি খুব আনন্দ, ওই পেটুক মেয়েটি খুব আনন্দ বোধ করে যে তার ওই খাবারটা তার মা রান্না করেছে। আর খেন্তি আর একটু নেবে নাকি, সে সব আনন্দের সহিত সে মাথাটা নাড়ে। কিন্তু ইতিমধ্যেই চণ্ডীমণ্ডপে, কালীময় চৌধুরীর চণ্ডীমণ্ডপে তাকে খেন্তির বাবাকে ডাকা হয়। যে কালীময় চৌধুরী বলে, কি হে চাটুর্য মশাই, তুমি কি তোমার বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে, তার আগে আমি সীমন্ত মজুমদারের এক ছেলের সঙ্গে তোমার ওই মেয়ের বিয়ে দিলাম, কবে দিচ্ছ? 13 বয়স কত হলো? তখন বলছে যে কিছুদিনের মাথাতেই বিয়ে দেবো, শ্রাবণ মাসেই দেবো। এই যে তো হচ্ছে তোমার 13ই হোক, 15ই হোক আর 85 হোক, তাতে আমার তফাৎ কি? সীমন্ত মজুমদারের ছেলেটা তো বেশ ভালোই ছিল, তুমি বিয়ে দিলে না কেন? বামনের যদি জাত রাখতে চাও তাহলে মেয়ের বিয়ে দিয়ে দাও, নাহলে তোমাকে একঘরে করে দেবো। এই যে ভয় এবং হুমকি কালীময় চৌধুরীর, সেদিন সহায়রী চাটুর্যে মাথা নত করে চলে এসছেন। কিন্তু তিনি সেই ছেলেটির সঙ্গে, সীমন্ত মজুমদারের সেই ছেলেটির সঙ্গে তার মেয়ের খেন্তির বিবাহ দেয়নি, কারণ তার একটি ইতিহাস আছে। সেই ইতিহাসটা কি? ছেলেটি নাকি একটি পাড়ার কুম্ভকারের বধূর সঙ্গে কোনো লটভট করায় বা চারিত্রিক দোষ থাকায় সেই কুম্ভকার বধূদের আত্মীয় স্বজনের হাতে মার খেয়ে শয্যাগত হয়েছিল। তাই এইরকম চরিত্রহীন ছেলের সঙ্গে সহায়রী চাটুর্যে বিয়ে দিতে রাজি হয়নি। তাই আশীর্বাদ করে তার বিয়ে ভেঙে যায়, তাই তাকে উৎসুগ্য করা মেয়ে বলা হয়েছে। এটা হচ্ছে নাটকের ট্র্যাজেডি ঘোরার মানে ক্লাইম্যাক্স। এবার ঠিক কিছুদিনের মধ্যেই যখন এইরকম ঘটনা ঘটতে থাকে, তখন দেখছে যখন অন্নপূর্ণা স্নান করতে গিয়েছে, তখন কিছুক্ষণের মধ্যেই দেখছে খেন্তি আর তার বাবা দুজনে শাবল একটা নিয়ে দেখছি বনের ধারে, যেন দেখে মনে হচ্ছে শীত কাটতে যাচ্ছে। সেই দুজনে গিয়ে ওখানে তারা একটি বনের মধ্যে, যে বনটার নাম হচ্ছে বরজপোতার বন, সেই বরজপোতার বনে তারা মিঠো আলু, অর্থাৎ যেটাকে আমরা ওল বলি, সেই বড় মিঠো আলুকে সে একটু হঠাৎ দেখছে সে তুলতে গেছে, চুরি করতে গেছে। এক কথায় দেখায় বোঝাই যাচ্ছে যে তাদের বাড়িতে দারিদ্রতার যেন নিত্য সঙ্গী। কিছুক্ষণের মধ্যেই খেন্তির মাকে মুকুটজে বাড়ির মেয়ে দুর্গা এসে বলল যে তোমাকে, অন্নপূর্ণাকে বললে, তোমাকে মা বলেছে আজকে ইতু পুজোর ব্যবস্থা করে ওই ইতুর ঘরটা নবান্ন বেড়ে দিয়ে ইতু পুজোর ঘরটা যেন বের করে দেয়, যেন পেতে দেয়। এই ইতু পুজোর ব্যাপারে দায়িত্ব দিতে এসে দেখছি একটা হলুদ রঙের পাখি, যেটা এ মাথা থেকে ও মাথা করছে, ডাল থেকে ডালে। তখন বলছে, দেখো ওই পাখিটা কি সুন্দর এই ডাল থেকে উদাল করছে। দেখতে গিয়ে খেন্তির মার কানে শুনতে পায় বনের ভিতর থেকে ছুপ ছুপ শব্দ। এই খুব খুব শব্দটা শুনে সে বুঝতে পারে যখন
যে কিছু এগিয়ে গিয়ে বুঝতে পারে যে কিছু যেন কিছু হচ্ছে, শব্দ কিছু। পরেই দেখছে যে খেন্তির বাবা বড় একটা মিঠো আলু নিয়ে চলে এসছে। সে মিঠো আলুর সম্পর্কে জিজ্ঞাসা করতে গেলে সয়ারি সে একটু মিথ্যা কথা বলে জিনিসটাকে মোড়টাকে ঘোরানোর চেষ্টা করে, কিন্তু খেন্তিকে বলে যে তোমার বল এই মিঠো আলু তুই কোথায় পেলি, তোর বাবাতে তোতে কোথায় নিয়ে এসেছিস। তখন তারা বলল যে আমরা ওই মিঠো আলুটা বড় পোতা বন থেকে তুলে এনেছি। সে স্বীকার করে, তখন বলে তোর পিঠে আজকে আমি চেলা খাট ভাঙবো এবং তোকে দেখি তোর কোন শ্বশুর তোকে বাঁচায়। এই মিঠো আলু খাওয়ার পর তারা রান্না বান্না করে দুজনে, তারা কয়েকজন মিলে খাওয়া দাওয়ার পর যখন দেখছে কিছুদিনের মাথায় ওই লোভাতুর হৃষ্টপুষ্ট মেয়েটি, যার বাবা তাকে হরিপুরের রাসমেলা থেকে একটি জামা এনে দিয়েছে, তার মুখে এসেছে লাবণ্যের ছাপ এবং বয়স বৃদ্ধি হচ্ছে, সে বালিকা থেকে আস্তে আস্তে যৌবনের দিকে পা বাড়াচ্ছে। তাই জামাটা তার গায়ে হচ্ছে না, এবং সেই জামাটা যে কতবার রিপু করা তাই বলাই মুশকিল। সেই জামাটা পরে কিছুদিনের মাথায় তার এক আত্মীয়ের সাহায্যে খেন্তির বৈশাখ মাসে 40 বছরের দ্বিতীয় পক্ষের এক ছেলের সঙ্গে, দ্বিতীয় পক্ষের ছেলেটির দ্বিতীয় বিয়ে হয়েছে, বয়সে প্রায় 40 বছর, এইরকম এক ধ্যাংরা ছেলের সঙ্গে তার খেন্তির বৈশাখ মাসে ঘটাপটা করে বিয়ে দিয়ে দেয়। খেন্তি বিয়ে করে বাড়ি যাওয়ার সময় তার সেই রাঙা আঁচলটি ঝুলে আছে যখন পালকির থেকে, দেখে মনে হচ্ছে খুব মনোরম, এবং বলছে মা বাবাকে তাহলে শ্রাবণ মাসের দিকে পাঠিয়ে দিও, আষাঢ় মাসের দিকে পাঠিয়ে দিও। আষাঢ় মাসের দিকে মা, বাবা যেন আমাকে আষাঢ় মাসের দিকে আনি, শ্রাবণ নয় সরি আষাঢ় মাসের দিকে আমাকে নিয়ে আসি। প্রতিবেশী কেউ কেউ তাকে ঠাট্টা করে বলে, কেন রে মাত্র 2 মাস, তোর কিছু নাতিপুতি হোক, নাতিপুতি হবে তবেই তো আসবি। তখন ওই লোভাতুর পেটুক মেয়েটি, গ্রাম্য মেয়েটির মুখটা লাজে রাঙা হয়ে যায়। কিছুদিন পর এমন শ্বশুর বাড়ি খেন্তির যে পৌষ মাসে একদিন সহায়রী চাটুর্যে বাড়ি মেয়েকে দেখতে গেলে খালি হাতে আসার জন্য বলে, এর জন্য বলে ছোট লোকের সঙ্গে না জেনে শুনে আত্মীয় করলে যা হয় তাই হয়েছে, দেখো বাবা হঠাৎ কিছু হাতে না নিয়ে ধ্যান ধ্যান করে বাপের বাড়ি চলে এসছে। যেন চামার। তিনি সহায়রী চাটুর্যে তাকে চামার বলে গালিগালাজ করেছে তাদের পরিবার, শাশুড়িকে। শাশুড়ির নানা অত্যাচারের পর সেই খেন্তি সাধারণ শান্ত মেয়েটি, যে খেতে ভালোবাসত, অন্নপূর্ণা মাঝে মাঝে কাঁদতো এবং বলতো যে আমার সেই পেটুক মেয়েটি কার ঘরে পড়বে, বড় শান্ত, আমার ভালো, বড্ড ভালো মেয়ে, তাকে সাতচরে রানেই, এইরকম একটা নরম প্রকৃতির শান্ত মেয়ে, যা গ্রামের প্রকৃতির সঙ্গে মিলেমিশে যে গড়ে উঠেছে, সেই মেয়েটির, রাজিরাঙা মেয়েটির আজকে তার বসন্ত রোগ হওয়ায় তাকে কালীঘাটের একটা আত্মীয়র বাড়িতে ফেলে দিয়েছে। কিছুদিনের মাথায় খেন্তি বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এই হচ্ছে খেন্তির জীবনের ট্র্যাজেডি। যেই মারা যায়, এমনকি তার বাবা খেন্তির বাবা তার মেয়ের মরা মুখটা পর্যন্ত দেখতে পায় না। মাত্র 250 টাকা পাবে বলে দেনা পাওনা স্বরূপ বাবা দিতে না পারায়, এবং বাবা বলেন যে আমি পুজো করে 30 টাকা করে কম দিয়ে আপনাদের ব্যবস্থা করে দিয়ে যাব। কোনো কথা না শুনে শ্বশুরবাড়ির অমানসিক অত্যাচারে ওই সাধারণ মেয়েটি, যে পেটুক মেয়েটি, শান্ত মেয়েটি, যে পুঁই শাক খেতে বড় ভালোবাসত, সে মারা যায়। এই কথাটি আমরা পরে জানতে পারি বিষ্ণু সরকারের সঙ্গে সহায়রী চাটুর্যের কথোপকথনের মাধ্যমে। এবার কিছুদিনের মাথায় তার সেই পুঁথি মেজ মেয়ে সহায়রী এবং খেন্তির ছোট বোন রাধি একটি গ্রামীণ খাবার তৈরি করার সময় তার, এবং ওই মরে যাওয়ার কিছুদিন আগে খেন্তি যখন বাপের বাড়িতে ছিল তখন মার কাছ থেকে মা বারণ করা সত্ত্বেও একটি গাছ পুঁতে রেখেছিল, সেটা হচ্ছে পুঁই গাছ।
তা বললো, ওরে খেন্তি, এখনো তো বর্ষাকাল নয়, বর্ষাকাল নাহলে এই গাছ মরে যাবে। মা, জল না পেলে মরে যাবে। খেন্তি তখন বলছে, মা আমি প্রতিদিন জল দেবো। এই যে তার ভালোবাসার গাছটাকে দেওয়া জল, সেই গাছ আজকে যখন বলছে তারা একটা নতুন একটা ছোট্টখাটো আয়োজন করে রান্না করেছে, যে রান্নাটা সেটা খাবার দিন বনে যখন তারা কাড়াকাড়ি করে খাচ্ছে, তখন হঠাৎ তার বোন বলে, মা দিদি বড় ভালোবাসতো। এই যে ছোট ছোট চাওয়া পাওয়া, ছোট ছোট ভাবনা, যেগুলির মধ্যে আনন্দের সন্তান লুকিয়ে আছে, সেগুলি তখন সেই কথা বলে তিনজনের চোখ জলে মগ্ন হয়ে যায়। সেই জল আর বাদ মানে না। কিছুদিনের মাথায় যখন দেখে খেন্তি নেই, কিন্তু খেন্তির সেই পোতা গাছ, পুঁই গাছ আজ লাবণ্যময় হয়ে ফুটে উঠেছে, যে গাছ মাচার মধ্যে বিস্তার করছে, যার মধ্যে খেন্তির জড়ানো স্মৃতিগুলি এখনো জড়া আছে। খেন্তির জড়ানো স্মৃতিগুলি ওই পুঁই গাছের মধ্যে লুকিয়ে আছে, সেই তার ছোট ছোট গ্রাম্য জীবনের কাহিনীগুলি। এবং যে খেন্তি আজ পনপথার কাছে বলিদান হয়েছে, তাই গল্পটি পুঁই মাছ খুব সুন্দর নামকরণ করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবং পনপথার বলিতে একটি শান্ত গ্রাম্য মেয়ের যে বলি, আত্মত্যাগ যেন মনে পড়ে রবীন্দ্রনাথের সেই গল্প। এবার হাতে হাতে পণ, হাতে হাতে আদায়। এবার হাতে হাতে পণ, হাতে হাতে আদায়। এই হচ্ছে গল্পটির বিষয়বস্তু। কেমন লাগলো তোমরা জানাবে, এবং বন্ধুদের শেয়ার করো, ভালো করে দেখো।